আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেববাদ গল্পের পার্ট 5 এবং 6 নিয়ে আসলাম। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। আর বেশিক্ষণ কথা বলতে পারলাম না, কারণ আর কিছু সময় কথা বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। সেই দিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে না গিয়ে আঙ্কেলের সাথে অফিসে গেলাম। অফিসে গিয়ে আমি তো অবাক, কারণ আজকে সকল কর্মীরা তাদের কাজে মনোযোগী, তা দেখে আমি আর আঙ্কেল অনেক খুশি। কিন্তু এভাবে তো চলে না, একজন ম্যানেজার লাগবে, তাই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো। এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অন্যদের কোম্পানির নাম। এর জন্য ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। আর 2 দিন পর ইন্টারভিউ। আপনাদের কাছ থেকে 2 দিন ক্রপ করি। 2 দিন পর আঙ্কেল আমাকে ইন্টারভিউ নিতে বলে, যে কারণে আমি ইন্টারভিউ নিতে যাই। বলে রাখা ভালো, আমি এক জায়গায় গিয়েছিলাম, যে কারণে আসতে একটু লেট হয়ে যায়। আমি গিয়ে চতুর্থ ব্যক্তিকে ম্যানেজার পদ দিলাম। ওহ, আপনারা তো বুঝতে পারছেন না। চলেন ফ্ল্যাশব্যাকে যাই। এদিকে 8-10 জন লোক বসে আছে, কখন ইন্টারভিউ শুরু হবে। তো তারা একে অপরের সাথে কথা বলছে। প্রথমজন বলল, আজকাল চাকরির যে অবস্থা, ঘুষ ছাড়া চাকরি খুব কষ্টকর। দ্বিতীয়জন বলল, আমি 10 লক্ষ জমিয়ে রেখেছি ভালো কোনো চাকরির জন্য। তৃতীয়জন বলল, এখন টাকাই সব, টাকা দিলে চাকরি হবে, না হলে নাই। আপনি চাকরি পেলে কি করবেন? চতুর্থজন বলল, সব জায়গায় টাকা দেখে না, অনেক জায়গায় যোগ্যতাও দেখে। আর আমি নিজের জন্য না, এই কোম্পানির জন্য যা করার করব। কেননা এ দ্বারা আমার জীবন চলবে, যে কারণে এখানে চাকরি হলে আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব এবং কি জীবন দিয়ে দিব। পঞ্চমজন বলল, আমি এখানে কাজ করে নিজের জীবন গড়ব। আরও কয়েকজন আরও অনেক কথা বলল। আর আমি ওদের সাথে বসে বসে ওদের কথা শুনছিলাম। তবে মাস্ক পরে থাকায় অফিসের কেউ চিনতে পারেনি। আরও একটা কারণ আছে, কেননা আমি অফিসে এর আগে মাত্র একদিন এসেছিলাম এজন্য। তো উপরের কথা অনুযায়ী যখন আমি চতুর্থ ব্যক্তিকে সিলেক্ট করলাম, তখন কয়েকজন বলল, আপনি না আমাদের সাথে ইন্টারভিউ দিতে এসেছেন? তখন আমি বললাম, আমি আপনাদের ইন্টারভিউ নিতে এসেছিলাম, আর ওর কথা ঠিক আছে, যে কারণে তাকে সিলেকশন করেছি। আমি তাকে নিয়ে গেলাম আঙ্কেলের রুমে, আর সব কথা বলে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলাম, আর বললাম কালকে থেকে ডিউটিতে আসতে। পরের দিন আঙ্কেল আর অফিসে গেল না, তাই আমি একাই গেলাম অফিসে। ধরতে গেলে আমিই বস। সেদিন গিয়ে অয়ন বলল, স্যার আসতে পারি? আমি বললাম, আসো আর বসো। অয়ন বলল, ধন্যবাদ স্যার। স্যার আমাকে কি কাজ করতে হবে বলেন। আমি তাকে তার সকল কাজ বুঝিয়ে দিলাম। এখন তো বলবেন অয়ন কে? অয়ন হলো এখন নতুন ম্যানেজার, যাকে কালকে নিয়োগ দেওয়া হয়েছে। আর কয়েক মাস পর আমার প্রথম বর্ষের ফাইনাল এক্সামের রেজাল্টের পরের দিন অনন্যাদের বাড়ি থেকে বের হয়ে অজানা গন্তব্যে পা বাড়িয়েছি। আপনারা তো বুঝলেন না কেন বের হলাম, তা না হয় পরেই জানবেন। তখন আমি ভাবছিলাম, কেন আমার সাথে এমন হয়? আমি কি এমন করেছি মিথ্যা অপবাদে বাসা থেকে বের হওয়ায়? এইদিকে আমার ভাইয়ের মনে রাজ, মনে মনে, আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তুই তো আমার আপন কেউ না, যে কারণে তোর সাথে এমন করেছি। আমি চাইনি এই বিশাল সম্পত্তি অধিকার অন্য কেউ একজন হোক। আমার এই পাপ জীবনে ক্ষমার অযোগ্য। জান্নাত মনে মনে, আবির, আমি তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু আমি কি করব? তখন তো আমার করার কিছু ছিল না, আমার কোনো দোষও ছিল না। আবার আপনাদের গত পর্বে বলা হয়েছিল আমাকে অনেক বড় হতে হবে, অনেক টাকা হতে হবে, কিন্তু এখন সব ধোঁয়াশা। কয়েক মাস পর আজকে অনন্যাদের বাসা থেকে বের হয়ে অজানা গন্তব্যে হেঁটে চলেছি। তো কয়েক মাস আগে ফ্ল্যাশব্যাকে ঘুরে আসি কি হয়েছিল তখন। আমি আয়নকে বা নতুন ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম। আজ শরীরটা ক্লান্ত লাগছিল, যে কারণে বাসায় এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পরের দিন অফিসে না গিয়ে কলেজে গেলাম। আর বলে রাখি, আমি যেই দিন অফিসে যাই সেদিন আঙ্কেল অফিসে যান না, তাই আজকে আঙ্কেল অফিসে গেছেন। গল্পে আসি, আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখন একজন বলল, আমরা সবাই কোনো এক জায়গায় গিয়ে ঘুরে আসি। আমি অনন্যার দিকে তাকালাম, সে বলল যাবে, তাই আমিও বললাম কোন জায়গায় যাবি? সবাই বলল কক্সবাজার যাবে, তাই আমি কিছু বললাম না। যদিও আমি কক্সবাজারের অনেক জায়গা চিনি, কিন্তু কিভাবে চিনি এখন বলবো না, আস্তে আস্তে জানতে পারবেন। তাই কবে যাওয়া যায় তা ঠিক করতে লাগলাম। আমরা বেশ কয়েকজন, আমি, অনন্যা, লাকি, রাহাত, মেহেদি, রাফি, সাইমা, সারা, রিতা, লিমা, এই 10 জন যাব। তা সবাই ঠিক করলাম 1 সপ্তাহ পরে যাব। সেই দিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোট্ট মেয়ে, বয়স 10-11 হবে, ফুল বিক্রি করছে। আমি তার কাছে গেলাম, দেখলাম রজনীগন্ধা ফুল। মেয়েটি বলল, ভাইজান ফুল নিয়ে যান, একদম টাটকা ফুল, নিয়ে যান ভাইজান। ওর কাছে কয়েকটা ফুল ছিল, কিন্তু আমি ওর কাছ থেকে 5টা ফুল নিলাম, আর তাকে টাকা বেশি দিলাম। তবে হ্যাঁ, অনন্য আমার পাশেই ছিল, আর আমি ফুলগুলো ওর জন্যই নিয়েছি। ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম। তখন
অনন্যা বলল, আচ্ছা ফুলগুলো নিলে কেন? আমি বললাম, তোমার জন্য নিয়েছি। আর এটা তো তোমার প্রিয় ফুল। আর এটা তো তোমার প্রিয় ফুল। অনন্যা বলল, এই 1 মিনিট, তুমি জানলে কিভাবে? তোমার মনে আছে যেই দিন তোমার বাসার ছাদে যাই সেই দিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা, কিন্তু তোমার কাছে এই ফুল নেই কারণ তুমি লাগানোর পরে মারা গিয়েছিল। অনন্যা বলল, ও, আমি তাকে ফুলগুলো দিলাম আর তাকে দেখে বোঝা যায় সে অনেক খুশি হয়েছে। ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। এরপর কয়েকদিন কলেজে গেলাম না, তাই অফিসে গেলাম। এখন কর্মীরা তাদের কাজের গতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন আরো 2000 বাড়িয়ে দিলাম। 6 দিন পর আজকে কলেজে গেলাম আর বললাম কালকে ঠিকানায় আসতে বললাম, তো পরের দিন সবাই ঠিক মতো চলে আসলো। আমরা ছোট একটা মিনি বাস ভাড়া করেছিলাম, ওটাতে গিয়ে উঠলাম। আমি মাঝামাঝি একটা সিটে বসেছি, আমার সাথে অনন্যা বসেছিল আর সে বসেছিল জানালার পাশে। জার্নি করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে। আমি বললাম, সরি সরি। অনন্যা বলল, সরি কেন, আমার কাঁধেই তো দিয়েছ। আমরা আমাদের গন্তব্য চলে আসলাম আর একটা হোটেলে উঠলাম। যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর সমস্যা হয়নি। এক রুমে 2 জন করে, মেয়েদের 4টা আর ছেলেদের 2টা। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দুপুরের খাবার খেলাম, তারপর এক ঘুম। তার আগেই প্ল্যান ছিল কালকে বের হব ঘুরতে। ওপর থেকে আগে যে কলেজে পড়তাম ওখান থেকে বাস এসে থামলো হোটেলের সামনে। কেননা তারা কলেজ থেকে 3 দিনের বনভোজন চট্টগ্রাম এসেছে, তাদের এখানে আসতে বিকাল হয়ে যায় আর যে যার মতো রুমে চলে যায়। এইদিকে চোখ মেলে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর আমার সাথে ছিল রাহাত। আমি বললাম, ওই হারামি উঠোস না কেন, কয়টা বাজে দেখ। রাহাত বলল, কয়টা বাজে? সন্ধ্যা হয়ে গেছে আর তুই এখন উঠোস না? উঠ, না হলে পানি মার ভালা ঘুম পাগল। রাহাত বলল, আরে উঠতেছি, পানি কেন আবার? ফ্রেশ হয়ে সবাই ছাদে গেলাম। আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি, যে কারণে ছাদে উঠলে উত্তাল সমুদ্র কিছুটা দেখা যায়। আমরা ছাদে গিয়ে আড্ডা দিলাম, বললাম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে সকালে সৈকতে যাব। আমরা নিচে নেমে খেয়ে যার যার রুমে চলে গেলাম। সকালে রেডি হয়ে নিলাম আর আমাদের ডিএসএলআরটা নিয়ে নিলাম। ওপর দিকে বন ভোজনে আসা তারাও বের হলো সৈকতের দিকে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠল। আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে। অনন্যা বলল, কেন, কি হয়েছে? কানে কানে, এখানে আমার আগের কলেজের ছাত্র শিক্ষকদের দেখা যাচ্ছে আর তার সাথে জান্নাতও আছে। তখন আমরা অন্যদিকে মোড় নিলাম। কথায় আছে, যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। আমি পড়ে গেলাম পুরনো বন্ধুদের সামনে আর তাদের সাথে জান্নাত। কি রে আবির, কেমন আছিস? তোরে দেখি না কতদিন ধরে। একজন বলল, তুই নাকি তোর ভাইয়ের সাথে রাগারাগি করে চলে আসছিস? আমি বললাম, না মানে এমনি। খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে। তাকে প্রথম দেখে মনে হয়েছিল সে হাসি খুশি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ। সত্যি বলতে মেয়েদের মন বোঝা কঠিন। আমি বললাম, ভালোই আছি, তা তোদের খবর কি? কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো। আমি বললাম, আমি আসতেছি। কিছু সময় আগে আমার বন্ধুদের সামনে যখন পড়ি তখন অনন্যাকে বলেছি আমাকে কিছুক্ষণ পরে একটা কল দিবা, বলেছিল ওকে। আর অনন্যা আমার সাথে যারা এসেছিল তাদের নিয়ে চলে যায় কিছুটা দূরে। এখন বর্তমান আমি আসিরে এখানে একটা কাজে এসেছিলাম, বসে ফোন দিছে তাই চলে যেতে হবে, মিথ্যা বললাম। আসার সময় জান্নাত কিছু বলতে চেয়েছিল কিন্তু আমি শুনিনি। অযথা তার মায়ে পড়ে লাভ নেই, সে তো ছলনাময় আর তাকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন ঘৃণার বসবাস। আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে। তারা জানতে চেয়েছিল কে ওরা। আমি বলেছিলাম আগের ফ্রেন্ড। সেদিন ঘুরে ছবি তুলে চলে আসলাম হোটেলে। এভাবে 1 সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম। আর জান্নাতরা ওখানে যে কদিন ছিল আর দেখা হয়নি। আমার দিনগুলো ভালোই যাচ্ছিল আর কেটে গেল কয়েক মাস। এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। এই কই মাসে অনন্যাদের কোম্পানি বাংলাদেশের টপ 15-এর মধ্যে 13তমতে এসেছে। আজ পরীক্ষার রেজাল্ট দিবে। এর মাঝে পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম। তার কিছুক্ষণ পর অনন্যাও আসলো। আমি তার দিকে তাকিয়ে অবাক, কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে, কারণ আমি তাকে শাড়ি পরতে দেখিনি কখনো। আজ একটা নীল শাড়ি পরেছে, সাথে হালকা সাজ। অনন্যা আমার সামনে এসে চুড়ি বাজালো। আমি তখন কিছুটা লজ্জা ফিল করলাম। আমি বললাম, আজকে এত সাজ কী কারণে? অনন্যা হেসে হেসে বলল, পরে জানতে পারবে। আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ পরে রেজাল্ট বের হবে। তো কিছুক্ষণ পরে রেজাল্ট দিল। আমাদের সবার ভালো রেজাল্টই হলো। যদি আমি প্রথম হয়েছি আর অনন্যা দ্বিতীয়, আর বাকি যে কয়জন ছিল সবার রেজাল্ট টপ 20-এর মধ্যে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম আর যে যার গন্তব্যে রওনা হলো। তখন অনন্যা বললেন, চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। আমি বললাম, কোথায় যাবা? অনন্যা বলল, গেলেই বুঝতে পারবে।
আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো একটা জায়গায় গেলাম, তা ছিল পার্ক। তা তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? অনন্যা বলল চলো ভিতরে। আমি ভিতরে গেলাম কিছুক্ষণ কথা বলে। পরে অনন্যা বলল আচ্ছা তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। আমি বললাম বলো, কি বলবে? অনন্যা বলে জানি না তোমাকে আমার কেন এত ভাল লাগে, তুমি কি দিবে তোমার হাতটা ধরে হাঁটতে? প্রমিস, ছেড়ে যাব না কখনো। আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, পারবে কি আমাকে তোমার জীবনসঙ্গী করতে? আই লাভ ইউ। অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমিও ওর দিকে তাকিয়ে থাকলাম, আমিও ওর দিকে দুর্বল। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম আমাকে একটু ভাবতে দাও। অনন্যা বলে আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো। এটা বলে হাঁটতে শুরু করলাম। অনন্যাও আমার সাথে ছিল। আমি ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম, যদিও আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম সে কিছু একটা করবে। তারপর একই রিক্সাতে আবার বাসায় চলে আসলাম। সেদিনের মতো দিনটা ভালোই কাটলো। রাতে আমি একটা চিঠি লিখলাম। এদিকে আঙ্কেল মনে মনে বলে একজন বিশ্বাসী লোক পেয়েছি, তার সাথে আমি অনন্যাকে বিবাহ দিব। একদম আমার মনের মতো একটা ছেলে। আর আমার রুমের দিকে এসে দেখে আমার রুম হালকা চাপানো, ভিতরের দিকে লক করা ছিল না। কৌতূহলবশত সে রুমে প্রবেশ করলো। তখন তার চোখ টেবিলের দিকে গেল। মোবাইলের নিচে একটা কাগজ আটকানো, আর তাতে একটা নোট লেখা। আর নোট অনন্যা পড়তে লাগলো। আমি অনেক আগে থেকে তোমাকে লাইক করতাম, আর তুমি যে আমাকে ভালোবাসো তা অনেক আগে থেকে আমি জানতাম। আমি তোমার ডায়েরি পড়ে জেনেছিলাম। আর হ্যাঁ, তুমি ওই দিন তোমার এক আত্মীয়র বাড়ি গিয়েছিলে, আর আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম, আর সাথে ডায়েরি পাই। তোমার বাবা মা যদি আমাকে নাও মেনে নেয়, তুমি আমার সাথে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। কিন্তু আমি এতটা স্বার্থপর নই যে আমাকে যারা আশ্রয় দিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব। আর হ্যাঁ, তুমি নিজের যত্ন নিও, আঙ্কেলের কথা অনুযায়ী চলো, আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করো। বেঁচে থাকলে আবার দেখা হতে পারে। আমি চললাম অজানা কোনো গন্তব্যে। ইতি তোমার আবির। এটা পরে অনন্যা কাঁদতে থাকলো। তখন আঙ্কেল আসলেন। আঙ্কেল বললেন কাঁদছিস কেন? তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে আবির চলে গেছে। আঙ্কেল চিঠিটা পরে বসে পড়লেন আর বললেন সে একবার বলতে পারতো, আর আমি তোর জন্য যে ছেলেটা ঠিক করেছিলাম সে আর কেউ নয়, সে আবির। আমি কি জানতাম সে চলে যাবে? অনন্যা কেঁদে কেঁদে বলল আমি কিছু জানি না, তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও। অনন্যার বাবা বলল চিন্তা করিস না, সে তোর ভাগ্য থাকলে এমনিতে আসবে, আর আমি তাকে খুঁজে বের করব। অনন্যা বলল তাই যেন হয়। আর হ্যাঁ, কিছুদিন আগে আঙ্কেল বলে আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, আর কোনো কথা বলবি না, ছেলেটা অনেক ভালো, তোর পড়ালেখা শেষ হলে বিয়ে দিব। তখন অনন্যা দেখলাম খাওয়ার টেবিল থেকে চলে গেল, আর আঙ্কেল মুচকে হাসলেন। আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে। কোথায় যাব জানি না, পরিচিত কোথাও যাওয়া যাবে না, তাহলে অনন্যা জেনে যাবে। এই কথা ভাবছিলাম আর হাঁটতেছিলাম, তখন একজনের সাথে ধাক্কা খেলাম। আমি তার দিকে তাকিয়ে আছি। আজব তো, দেখে চলতে পারেন না? ছেলেটা বলল। আমি কিছু বললাম না। তখন ছেলেটি আমার দিকে তাকিয়ে। তখন ছেলেটা বলল ভাই আপনি? আমি বললাম ছেলেটা হলো নাইম, ওই যে সে ছেলেটা যে অনন্যর মোবাইল ছিনতাই করতে চেয়েছিল। এখন নিশ্চিত বুঝতে পারছেন কে এই ছেলেটি। আমি বললাম কেমন আছিস তুই, আর আমাকে তুমি করে বলবি? নাইম বলল ভাই আল্লাহর মধ্যে ভালোই আছি, আর তুমি যে টাকা দিয়েছিলা তা দিয়ে কত দিন যে কাজ করে এখন 2টা দোকান দিয়েছি, আর দোকানে 2জন কর্মচারীও আছে, তবে আমিও মাঝে মাঝে যাই। আর এখন আমি আর আমার মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি। তা তুমি কেমন আছো? আমি বললাম আছি কোনো রকম। আচ্ছা, একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি? আর কোনো একটা কাজ খুঁজে নিব। আমি বাড়ি থেকে চলে এসেছি তা তাকে বলছি, আর কি কারণে এসেছি তা বলিনি। নাইম বলল অন্য কোথাও যাওয়া লাগবে না, আমাদের সাথেই থাকবে। 3 রুমের ফ্ল্যাট, একটা খালি পড়ে থাকে। তোমার অবশ্যই কোনো চাকরি হয়ে যাবে। আর মাকে তোমার কথা বলেছিলাম, মা তোমাকে দেখতে চেয়েছেন। আমি বললাম আচ্ছা চল। নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল, আর তার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি। আমি আর নাইম চলে আসলাম ওদের বাসায়। এই বাসাটা অন্যদের বাসা থেকে অনেকটা দূরে, রিক্সাতে আসতে প্রায় 1 ঘন্টা লাগবে। এটা শহর, এক বাসা থেকে অন্য বাসার লোকদের চেনা যায় না, আবার এত দূরে তো কখনোই সম্ভব না। আমি রুমে প্রবেশ করলাম। নাইম বলল মা দেখো কাকে এনেছি। নাইমের মা বলল কাকে এনেছিস? ওই যে তোমাকে যার কথা বলতাম তোমাকে, ওই ভাইয়াটা। আন্টি আমাকে আপ্যায়ন করলেন। আর নাইম বলল সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে, তাই আমাদের এখানে থাকবে। নাইমের আম্মা বলল তাতে কোনো সমস্যা নেই, তার যতদিন ইচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। আর আমাকে আমার রুম দেখিয়ে দিলেন। দুপুরে খাওয়া দাওয়া করে নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল, কিছুটা বড় দোকান। ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল আর বলল এটা আমাদের দোকান।
আমি বললাম, তাহলে তো অনেক উন্নতি হয়েছে। নাইম বলল, সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হয়তো পারতাম না। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন চাকরি খুঁজতে বের হলাম। আর চাকরির জন্য কাগজপত্র লাগবে, তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম। টিসি আনলাম এর জন্য যেন অন্যদের সাথে আমার দেখা না হয়। চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম। অফিসটা খুব বড় না, মাঝামাঝি, প্রায় 300 থেকে 400 কর্মচারী রয়েছে। এখানে যে সকল প্রোডাক্ট তৈরি হয় তার সম্পর্কে ভালো ধারণা আছে, তাই যে সকল প্রশ্ন জিজ্ঞেস করলো সব সঠিক উত্তর দিলাম। যদিও আমি রায়হান চৌধুরীর অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম, কিন্তু ওখানে যাব না, কেননা ওনার সাথে আমান চৌধুরীর বা অনন্যার বাবার ব্যবসায়িক সম্পর্ক ভালো আছে, যে কারণে ওনার ওখানে গেলে অনন্যরা জেনে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সেখানে যায়নি। এখানে চাকরি সম্পূর্ণ হওয়ার পর কালকে থেকে চাকরিতে আসতে বলেছে। আমি অফিস থেকে বের হয়ে মিষ্টি নিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় এসে সবাইকে জানালাম আমার চাকরি হয়েছে, আর ওনারাও খুশি হলেন। যেহেতু চাকরি হয়ে গেছে তাই আমাকে অন্য কোনো একটা ভার্সিটিতে ভর্তি হতে হবে। বাসা থেকে প্রায় অনেক দূরে একটি ভার্সিটিতে ভর্তি হলাম, অবশ্য অফিস থেকে অনেকটাই কাছে। আর নাইমও ওখানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। পরের দিন সকালে নাস্তা খেয়ে রওনা হলাম অফিসের দিকে। আজকে অফিসের প্রথম দিন, সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। অফিসে যাওয়ার পর আমাকে ডেস্ক দেখিয়ে দেওয়া হলো, আর আমি ওখানে গিয়ে বসলাম। আর তখন পিয়ন এসে বললেন, স্যার আপনাকে তার রুমে ডেকেছেন। আমি বললাম, আচ্ছা আমি আসতেছি। এটা বলে পিয়ন চলে গেল। আমি বসের রুমের দিকে যেতে লাগলাম। এর মাঝে অফিসের কিছু বিবরণ দেই। এখানে সবাই আমার থেকে বয়সে বড়, আর শুনেছি বস নাকি অনেক ভালো। এর মাঝে আমি বসের রুমের সামনে এসে আমি বললাম, স্যার আসতে পারি? জয় খান বলল, আসেন। আমাদের বসের নাম জয়, আর উপাধি আর বংশের নাম খান। বয়সে আমার মতোই হবে। উনার বাবা উনাকে সব বুঝিয়ে দিয়েছেন, বাবার একমাত্র ছেলে। জয় বলল, তা আপনার নাম তো আবির। আমি বললাম, জয় বলল, এই ফাইলটা নেও আর সম্পূর্ণ করে দাও, আজকেই দিতে হবে এটা। আমি বললাম, আচ্ছা। আমি বসের রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম, আর স্যারের কথা মতো ফাইলটা রেডি করলাম। যেহেতু এই কাজে আমার ধারণা অনেক, তাই আমি কিছু সময়ের মধ্যে কাজটা সেরে ফেললাম। আমার কাজের গতি দেখে স্যার অনেক অবাক। স্যার বলল, এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমনে? আমি বললাম, আমার এই বিষয়ে ধারণা আছে ভালোই, তাই পেরেছি। সেই দিনের মতো আরও কিছু কাজ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তা আমি জানতাম না, কেননা নাইম আমার জন্য একটা মোবাইল কিনে এনেছে, সাথে একটা সিমও আছে। আমার ফোন কেনার কারণ, আগের ফোন আমি অনন্যদের বাসায় রেখে এসেছি। আমি ফ্রেশ হয়ে আরাফাতের কাছে ফোন দিলাম। আমি বললাম, মা কেমন আছে? আরাফাত বলল, ভালোই আছে। কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবে চলে গেল 3 মাস। এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে। ধীরে ধীরে জয়দের অফিসটা অনেকটা বড় হয়েছে, এখন তাদের কর্মী প্রায় 1000। আগের বাসায় আর থাকি না, অফিস থেকে যে ফ্ল্যাটটা দেওয়া হয়েছে ওটাতেই আমি থাকি। সাথে একজন কাজের মেয়ে আছে, কেননা স্যার আমার কাজ দেখে আমাকে প্রমোশন দিয়েছেন। আমি বললাম, স্যার আমার কিছুদিনের ছুটি লাগবে। স্যার বলল, কি জন্য? আমি বললাম, আমার 2য় বর্ষের পরীক্ষা শুরু হবে। স্যার বলল, আচ্ছা ঠিক আছে। আর এর কারণে আমি প্রায় 15 দিন ছুটি নিলাম। আজকে পরীক্ষা, তাই প্রিপারেশন মোটামুটি নিয়ে কলেজে গেলাম। আমার সিট খুঁজে আমি আমার সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো, তাকে দেখে আমি অবাক, কেননা সে আর কেউ নয়, সে হচ্ছে জয়, মানে আমার স্যার। আমি বললাম, স্যার আপনি এখানে? কিন্তু তুমি এখানে কেন? আমি তো এখানেই পড়ি। স্যার বলল। আমি বললাম, আমিও তো এখানেই পড়ি। তাহলে তো ভালোই হলো, আজ থেকে এখানে কোনো স্যার নয়, এখানে আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড। এর মাঝে নো তুমি নো আপনি, শুধু তুই, ঠিক আছে জয়, মানে আমার স্যার। আমি বললাম, আচ্ছা স্যার। থুক্কু জয়। আমার পাশের সিটে স্যার মানে জয়ের সিট পড়েছে, তাই দুজন দুজনকে হেল্প করে পরীক্ষাটা দিলাম। ঠিক মতো পড়তে না পারায় পরীক্ষা এত ভালো হয়নি, তবে যেদিন রেজাল্ট দিল দেখলাম আমি আর জয় দুজনের টপ 20-এর মধ্যে। এভাবে কয়েকটা মাস কেটে যায়। এখন জয় আমার অনেক ভালো বন্ধু, সে যেখানে যায় আমাকে নিয়ে যায়। এমনকি তার বাসায় অনেকবার গিয়েছি। এমনি একদিন অফিসের কাজে এক জায়গায় যেতে হবে, তাই জয় তার সাথে আমাকে নিয়ে গেল। আর যেখানে যাওয়া হলো তা হলো সিলেট। আমি আর জয় রেডি হয়ে নিজস্ব গাড়ি থাকতেও বাসের টিকিট কাটলাম। আর সিটে যেয়ে বসার সময় একটা ঘটনা ঘটলো। জয় আর আমার দুজনের সিট ভিন্ন ভিন্ন জায়গায় পড়লো, তাই অন্যজনের সিটের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম, কিন্তু পারলাম না। এদিকে ওর সাথে একটা ছেলে বসলো, আর আমি আমার সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরে একটা মেয়ে বাসে উঠলো, আমার সমবয়সী হবে, আর আমার পাশে এসে বসলো। আমি আর একটু জানালার দিকে সরে বসলাম। মেয়েটা বলল, আপনার নামটা জানতে পারি? আমি বললাম, আমার নাম আবির। আপনার? আমার নাম নীলা। আমি বললাম, ও আচ্ছা, আপনিও কি সিলেটে যাচ্ছেন? নীলা মানে ওই মেয়েটি বলল, তা আপনি কি কারণে যাচ্ছেন?
আমি বললাম ফ্রেন্ডের সাথে ঘুরতে প্লাস অফিসের একটা কাজে। নীলা বলল, ওহ আমি অফিসের একটা কাজে যাচ্ছি। যাওয়ার মাঝে ওর সাথে আরো কথা হলো, আর যেহেতু সমবয়সী তাই ও বলল তুমি করে বলতে, তাই আমি ওরে তুমি করে বললাম। এদিকে অনেকক্ষণ পর আমরা সিলেটে এসে পৌঁছালাম। অনলাইনে বুকিং করা একটা হোটেল আসলাম। 2 রুম বুক করা ছিল, তাই যে যার রুমে চলে গেলাম। পরের দিন ঠিক করলাম জাফলং ঘুরতে যাব, আর অফিসের কাজটা আরো 2 দিন পরে, তাই আজকে ঘুরতে বের হলাম। ঘুরলাম আর অনেক ছবি তুললাম, তারপরে বাসায় চলে আসলাম। পরের দিন অফিসের কাজে যেতে হবে। ওখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে, যার মধ্যে যাদের কাজ ভালো হয়েছে তাদের কাজটা দেওয়া হবে। প্রায় 20 কোটি টাকার লেনদেন, তাই ভালো কোম্পানিকে দেওয়া হবে। ওখানে গিয়ে আমি অবাক, কেননা নীলাও সেখানে উপস্থিত। ও এসেছে আর কে কোম্পানি অফ ইন্ডাস্ট্রি থেকে, আর যারা কাজ দিবে তাকে দেখে আমি আরো অবাক হয়েছি, কেননা তিনি হলেন রাইহান চৌধুরী। দেশে বিদেশে ওনার অনেক ব্রাঞ্চ রয়েছে। কিছুক্ষণ পরে জয়দের কোম্পানির নাম বলা হলো, কেননা বিগত কয়েক মাস ভালো পজিশনে চলে এসেছে। যখন ডাক দেওয়া হলো তখন জয় গেল। সব কাগজ বুঝে আসতে আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কেননা উনি আমাকে চিনে ফেলতে পারে এই জন্য। আর জয়কে অনেকেই কংগ্রাচুলেশন জানালো। জয় আসার পরে নীলা ওকে কংগ্রাচুলেশন জানালো, আর জয় এসে আমাকে বলল, তুই থাকার কারণে কত দূরে আসতে পেরেছি। আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। তারপর আমি আর জয় চলে আসলাম, আর 2 দিন অনেক জায়গায় ঘুরে ঢাকা ব্যাক করলাম। আর যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেই প্রজেক্ট সঠিকভাবে সম্পূর্ণ করা হলো। কিছুদিনের মধ্যে জয়দের কোম্পানি আরো ভালো পজিশনে চলে আসলো। এমনি একদিন আমার গাড়ি কিছুটা সমস্যা হয়, আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছিলাম। তখন দেখলাম লিমা হেঁটে কোথাও যেন যাচ্ছে। আমার জানা মতো ওর অফিস তো এদিকে না, তাহলে কোথায় যাচ্ছে? আমি ওকে ডাক দিলাম আর বললাম, কোথায় যাচ্ছ? লিমা বলল, আচ্ছা এখানে না, একটা কফি শপে চলো। আমি বললাম ওকে। আমি আর নীলা একটা কফি শপে গেলাম। উই যা বললো তা শুনে আমার খুব খারাপ লাগলো।